কলেজের পেছনের দিকটায় দাঁড়িয়ে গম্ভীর আলোচনায় মগ্ন দুজন ছেলে মেয়ে। দুজনের পরনে কলেজ ড্রেস। মেয়েটা বারবার আশেপাশে তাকিয়ে দেখছে তাদের কথা কেউ শুনছে কিনা। দূর থেকে বোঝা যাচ্ছে ছেলে মেয়ে দুটির মধ্যে প্রচুর কথা কাটাকাটি চলছে। চোখে জল, বুকে আতঙ্ক নিয়ে মেয়েটা ছেলেটাকে বলছে, আমি প্রেগনেন্ট দীপ। হোয়াট? কি বলছিস এসব? তুই ভালোভাবে চেক করে দেখেছিস? এই পর্যন্ত 3বার টেস্ট করেছি আর 3বারই পজিটিভ আসছে। আমার সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। আব্বু আম্মু জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। এতটুকু বলে কান্নায় ভেঙে পড়ল মীরা। অন্যদিকে আমার মাথায় হাত চলে গিয়েছে। অনবরত ঘামছি আমি, আমার মাথাও কাজ করছে না। মীরা কাঁদতে কাঁদতে বিনীত স্বরে বলল, প্লিজ দীপ, চল তো আমরা বিয়ে করে ফেলি। আমার লাইফটা পুরো হেল হয়ে যাবে না হলে। আমি আতঙ্কিত কণ্ঠে বললাম, আর ইউ কেজি মীরা, আমি স্টিল স্টুডেন্ট। এত জলদি আমি কি করে বিয়ে করব তোকে? আমার পুরো কেরিয়ার পড়ে আছে। মীরা চিল্লিয়ে বলল, তুই তোর ক্যারিয়ার নিয়ে ভাবছিস আর এদিকে এদিকে যে আমার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। উল্টো আমি চিল্লিয়ে বললাম, একদম আমার উপর চেঁচাবি না। লাইফ নিয়ে এত টেনশন থাকলে অ্যাবর্শন করে ফেল। মীরা অবাক চোখে তাকায় আমার দিকে। অ্যাবর্শন করব? কি বলছো এসব দি? একটা প্রাণকে কি করে ধ্বংস করব? তাছাড়া অ্যাবর্শন করতে পেলে আমাকে নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে। ব্যাপারটা সকলের কাছে জানাজানি হয়ে যাবে। সমাজের মানুষ কি আমাকে বাঁচতে দিবে? মীরা অসহায় কণ্ঠে আমাকে বলল, তু- তু- তুই তুই আমাকে ভালোবাসিস না দি? আমি নিজের ঠোঁট দুটো ভিজিয়ে স্বাভাবিক গলায় মীরাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখ মীরা, আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে, আমি মানছি। কিন্তু আমি কিছুতেই এখন তোকে বিয়ে করতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা কর। আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে কলেজে। আম্মু কলেজের প্রিন্সিপাল, আপু টিচার, আমার ফ্রেন্ডদের অনেকের বাবারাই আব্বুর বিজনেস পার্টনার। এখন যদি আমার বন্ধুরা কিংবা অন্য কেউ ব্যাপারটা জানতে পারে, কি হবে বুঝতে পারছিস? আব্বু আম্মুর সম্মান নষ্ট হয়ে যাবে। আমার আম্মু সকলের কাছে নিচু হয়ে যাবে, যেটা আমি কখনোই হতে দিতে পারি না। তুই বললে আমি একজন গাইনি বিশেষজ্ঞের সাহায্য ব্যাপারটা সলভ করে ফেলি, কেউ বুঝতেও পারবে না। অমনি মীরা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। প্রচণ্ড ক্ষোভে আমার ইউনিফর্মের কলা চেপে ধরে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এক প্রকার চিল্লিয়ে বলতে লাগে, পেয়েছিস কি তুই আমাকে? শারীরিক সম্পর্ক করে এখন অ্যাবর্শন করাতে চাইছিস? আমি গিয়েছিলাম তোর কাছে, বল গিয়েছিলাম? তুই নিজেই ড্রাঙ্ক অবস্থায় আমার কাছে এসেছিস, আমার অনুমতি ব্যতীত আমায় স্পর্শ করেছিস, স্নেহার বার্থডেতে আমাকে মদ খাইয়ে অচেতন করেছিস। তখন তো আমার কাছে 1000বার মাফ চেয়েছিলি, আমাকে বিয়ে করবি বলেছিলি। এখন কি হলো? রূপ চেঞ্জ? তোর কাছে তোর আব্বু আম্মুর সম্মান উপরে তো আমার কাছে নেই। আমার আব্বু আম্মুর সম্মান নষ্ট হবে না? তোর মতন বড়লোক বাপের সন্তানরা কি করে বুঝবে একজন মধ্যবিত্ত পরিবারের দগ্ধ? আমি ঝাড়া মেরে মীরার হাত আমার কলার থেকে ছাড়িয়ে নিই। ড্রেসটা ঠিক করতে করতে বললাম, লিসেন মীরা, আমি যতটুকু সাহায্য করতে পারবো ততটুকুই বলেছি। এর বেশি আমি কিছুই করতে পারবো না। তুই একমাত্র মেয়ে, যার জন্য আমার মনে আলাদা এক সফট কর্নার তৈরি হয়েছিল। তোকে ভালো লাগতো বলেই এতদিন তোর সাথে রিলেশনটা কন্টিনিউ করেছি। তোর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমি কবেই খেয়ে ছেড়ে দিতাম। দীপ, আমার কথা শুনে অগ্নি দৃষ্টিতে তাকায় মীরা। রাগে ঘেন্নায় তার পুরো শরীর থরথর করে কাঁপছে। ক্রুদ্ধ কণ্ঠে বলে, তুই এত নীচ! ছি! আমারই আমারই ভুল ছিল তোর ফাঁদে পা দেওয়া। তোর মতো জানোয়ারকে ভালোবাসা
এখন সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাকে। তোকে আমি ছাড়বো না, আইনি পদক্ষেপ নিব আমি। একজন মেয়ের জীবন এভাবে নষ্ট করার জন্য তোদের রেপুটেশন আমি ধুলোয় মিশিয়ে দিব। এতটুকু বলে মীরা সামনের দিকে হাঁটা ধরে। আমি সাথে সাথে মীরার বাহু ধরে আটকে দিই। শাসানো সুরে বললাম, ভুলেও এ কাজ করতে যাবি না তুই। আমি ছেলে মানুষ, আমার কিচ্ছু হবে না। আমি যদি স্বীকার না করি এই বাচ্চা আমার না, তাহলে সম্মান আমার থেকে বেশি তোর নষ্ট হবে। তুই সমাজে মুখ দেখাতে পারবি না। তাই ভালোই ভালোই বলছি, অ্যাবর্শনটা করে ফেল। কিসে অ্যাবর্শনের কথা বলছিস তোরা? মীরা আর আমি দুজনেই চমকে পেছনে তাকালাম। স্নেহাকে দেখে মীরার গলা শুকিয়ে যায়। মেয়েটি 1 নম্বরের ঠোঁট পাতলা। জানতে পারলে পুরো কলেজ রটাতে 1 মিনিটও লাগবে না। সবসময় মীরাকে হিংসা করে মেয়েটা। রূপে গুণে লেখাপড়ায় মীরা তার থেকে এগিয়ে বলে সে মীরাকে দু চোখে দেখতে পারে না। তার থেকেও বড় কথা, সে আমার কাজিন। আমার বন্ধু মহলে সারাক্ষণ চিপকে থাকে। মীরা আমতা আমতা করে বলে, কিছু না। নেহা ভুরু কুঁচকে বলে, কিছু না বললেই হলো? আমি নিজের কানে শুনছি দীপ্তকে বলেছে অ্যাবর্শন করে ফেলতে। আবার তোর চোখ মুখে কেমন ফুলে ফুলে আছে, মনে হচ্ছে কান্না করছিলি। এই সত্যি করে বলতো, কিসের অ্যাবর্শনের কথা বলছিলি তোরা? তুই আবার প্রেগনেন্ট নয় তো? আমার বার্থডে পার্টির দিন মাতাল হয়ে যা করছিলি তুই। এতটুকু বলে স্নেহা জোরে জোরে হাসতে লাগলো। ততক্ষণে দ্বীপের বন্ধুরাও সেখানে হাজির। কিরে তোরা এখানে কি করছিস? সেই কখন থেকে তোদের খুঁজছি আমরা। আমি কিছু বলার আগে স্নেহা বলে উঠল, আর শোন শোন, তাজা নিউজ আছে একটা, মীরা প্রেগনেন্ট। সকলে অবাক হয়ে বলল। হোয়াট? মীরা কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আস্তে আস্তে খবরটি হাওয়ার মতো ছড়িয়ে পড়তে লাগলো। মীরা বাসা থেকে বের হতো না, কলেজে যেত না, সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখতো। বাথরুমে দরজা আটকে নীরবে কান্না করত। ধীরে ধীরে মীরার শরীর আরও দুর্বল হতে লাগলো। প্রেগনেন্সির সব ইফেক্ট দিতে লাগলো। চোখে নিচে কালো দাগ পড়ে গেল। কিছু খেতে পারতো না, ঘুমাতে পারতো না, কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারতো না। অল্প কিছু খেলেই বমি করে ভাসিয়ে দিত। মীরার মা মীরার এই অবস্থা দেখে চিন্তায় পড়ে যান। মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাইলে মীরা বিঘ্নিত, তা এড়িয়ে চলে। অনেক দিন হয়ে গেল মীরা কলেজে যায় না, কারোর সাথে যোগাযোগ করে না। মীরার মা মীরার এহেম পরিবর্তন মেনে নিতে না পেরে মেয়েকে জোর করে কলেজে পাঠায়। সেখানে গিয়ে বন্ধুদের সাথে মিশে যদি মেয়েটার মন কিছুটা ভালো হয়। চাপা স্বভাবের মেয়েটা তো তাদের কিছুই বলে না। মীরা কলেজে পা রাখার সাথে সাথেই সবাই তার দিকে কেমন করে তাকাতে লাগলো। তাকে দেখে ছিছি করতে লাগলো। কেউ কেউ আবার হাসাহাসি করছে, তো আবার কেউ নোংরা নোংরা কথা বলছে। দেখ দেখ, কুমারী মা চলে এসেছে। মীরা এসব তোয়াক্কা না করে ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে ঢুকতেই খেয়াল করলো কেউ তার পাশে বসছে না। সবাই তাকে দেখে নাক মুখ ছিটকে আজে বাজে ইঙ্গিত দিচ্ছে, বাজে ভাষায় কথা বলছে। আবার কেউ কেউ বলছে, এই বাজে মেয়েটা এই কলেজে পড়লে আমরা হয়তো কেউ এই কলেজে পড়বো না। মীরা ঝাপসা চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি সব কিছু চুপচাপ দেখে যাচ্ছি, কাউকে কিছু বললাম না। মীরার বেস্ট ফ্রেন্ড নীলিও আজ মীরার থেকে কেমন দূরে দূরে থাকছে। তার বাবা মা নাকি তাকে মীরার সাথে চলতে মানা করে দিয়েছে। নীলি মেয়েটার মীরার জন্য খুব মায়া হচ্ছে। আর কেউ না জানুক, সে তো জানে তার বেস্ট ফ্রেন্ড কেমন। এখানে কে দোষী সেটাও জানে সে। মীরা তো তার প্রেগনেন্সির কথা নীলিকে আগে বলেছিল। তার সামনেই অঝরে কেঁদেছিল মেয়েটা। নীলি আর থাকতে না পেরে ছুটে মীরার কাছে আসে। ক্লাসের লাস্ট বেঞ্চের কর্নারে বসে চুপচাপ চোখের জল ফেলছে মীরা। নীলিকে কাছে আসতে দেখে কান্না আর আটকে রাখতে পারলো না। বান্ধবীকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দিল। দীপ মীরার কান্না দেখে না দেখার মতো করে ক্লাস থেকে বেরিয়ে গেল। নীলি চুপচাপ মীরার মাথায় হাত বোলাচ্ছে, মীরাকে কান্না করতে বারণ করছে।
ক্ষমতাবান লোকেদের বিরুদ্ধে গিয়ে কিছুই করার নেই তাদের। মীরা চলো আমার সাথে, প্রিন্সিপাল ম্যাম তোমাকে ডেকেছে। কলেজের পিয়ন এসে মীরাকে ডেকে নিয়ে যাচ্ছে। প্রিন্সিপাল ম্যাম নাকি তাকে তলব করেছে, শীঘ্রই যেতে বলেছে তাকে। মীরা টিস্যু দিয়ে নাক পরিষ্কার করে প্রিন্সিপালের কক্ষে এগিয়ে যায়। রুমে গিয়ে নিজের আব্বু আম্মুকে মাথা নিচু করে বসে থাকতে দেখে কলিজাটা ধক করে ওঠে। ক্লাসে অন্য অন্য শিক্ষক সহ আরও কিছু স্টুডেন্ট আছে সেখানে, যারা মীরার নামে প্রিন্সিপালের কাছে নালিশ করেছে। ওই মেয়েগুলোর মধ্যে স্নেহা মেয়েটিও আছে, যে এখন মীরার দিকে তাকিয়ে আছে, শয়তানি হাসি হাসছে। প্রিন্সিপাল ম্যাম মানে আমার মা মীরাকে কড়া গলায় প্রশ্ন করলো। মেয়েরা এসব কি বলছে মীরা? এই ঘটনা কি সত্য? মীরা কথা না বলে চুপচাপ চোখের পানি ফেলছে। প্রিন্সিপাল ম্যাম ধমকে বলল, তোমাকে চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি ফেলার জন্য এখানে রাখা হয়নি। যা বলছি তার উত্তর দাও। মীরার আব্বু আম্মু ঘৃণায় মেয়ের মুখের দিকে তাকাচ্ছে না। বাবা মায়ের চোখের দৃষ্টি সহ্য হয় না মীরার। সে তো এখানে কোনো অন্যায় করেনি, তাহলে তাকে কেন অপরাধী করা হচ্ছে? সে চোখের পানি মুছে প্রিন্সিপালের মুখোমুখি দাঁড়ায়, স্পষ্ট সুরে বলে, আমি কোনো অন্যায় করিনি, যা করেছে আপনার ছেলে করেছে। স্নেহার বার্থডেতে যা যা ঘটেছিল একে একে সব ঘটনা খুলে বলে মীরা। সব শুনে আম্মু ভয়ঙ্কর ক্ষেপে যান, গর্জে উঠে বললেন, এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমার ছেলের নামে মিথ্যা বলছো, আমার ছেলেকে ফাঁসাতে চাইছো। এত বড় সাহস তোমার! আমি তোমার কি অবস্থা করতে পারি তুমি জানো? মীরা স্ট্রেট উত্তর দেয়, আমি কোনো মিথ্যা বলছি না। বিশ্বাস না হলে আপনার ছেলেকে ডেকে জিজ্ঞেস করুন। সাথে সাথে আম্মু আমাকে ডেকে আনতে খবর পাঠায়। আমি আসতেই আমার মা আমাকে সরাসরি প্রশ্ন ছড়ে। মীরা তোমার নামে কি বলছে এসব? যা বলছে তা কি সব সত্যি? আমি সাথে সাথে অস্বীকার করলাম, না, ও মিথ্যা বলছে আম্মু। ওই দিন স্নেহার বার্থডেতে আরও অনেক ছেলেই ছিল, সেখান থেকে কোনো ছেলের সাথেই চোখ খিঁচে বন্ধ করে নেয় মীরা। ছি, আর কত নিচে নামবে দীপ? এতটা মিথ্যুকেরও কেউ হয়? এ কাকে ভালোবেসেছিলাম আমি! ছি ছি ছি। আম্মুর মুখে হাসি ফোটে। মীরার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে সে নিজে আমার কথাই বিশ্বাস করে। আমি জানতাম আমার বেটা কখনোই অন্যায় করতে পারে না। মায়ের কথা শুনে জোরপূর্বক হাসলাম। হ্যাঁ হ্যাঁ, আম্মু সহ ক্লাসে থাকা অন্যান্য শিক্ষক স্টুডেন্টরা মীরাকে এবং মীরার আব্বু আম্মুকে খুব অপমান করে কলেজ থেকে বের করে দেয়। মীরার বাবা মায়ের চোখে পানি চিকচিক করছে। ওনারা বারবার ওনাদের মেয়ের অসহায় মুখটার দিকে তাকাচ্ছে। কলেজ থেকে বের হয়ে যাওয়ার সময় মীরা আমার আর আমার মায়ের দিকে তাকিয়ে কিছু কথা বলে। সময় কখনো এক থাকে না, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, অবস্থান বদলায়। মনে রাখবেন, অহংকারই পতনের মূল। এদিকে বাড়িতে পা ফেলার সাথে সাথে আরেক ঝড়ের প্রলাপ দেখতে পায় তারা। বাড়িওয়ালা ওদের সমস্ত জিনিসপত্র নিয়ে ঘর ছেড়ে চলে যেতে বলেছে। কোনো নষ্ট মেয়ে মানুষকে আমার বাড়িতে স্থান দিব না আমি। খবরটা বাতাসের মতো এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে যে তারা কিছুই বুঝলো না। আশেপাশের মানুষ সবাই মীরাদের নিচু চোখে দেখছে। মীরার চরিত্রে কলঙ্কের দাগ লাগাচ্ছে। মীরার বাবা মাকে কথা শোনাচ্ছে। মীরার বাবা মা অপমানে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তবুও মেয়েকে একটা কিছু বলছে না, কারণ ওনারা জানে তাদের মেয়ে এখানে দোষী নয়। আমি জানি রে মা, এখানে এখানে তোর কোনো দোষ নেই রে মা। মীরার বাবা অসহায়ের মতো আমার বাবার অফিসে যায়। আমার বাবার পায়ে পড়ে মেয়েকে ছেলের বউ করার জন্য অনুরোধ করে। মেয়েটাকে কলঙ্ক মুক্ত করার চেষ্টা করে। প্লিজ স্যার, আমার মেয়েকে আপনার ছেলের বউ হিসেবে মেনে নেন, নইলে এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। আমার মেয়েটা বাঁচতে পারবে না, প্লিজ দয়া করুন। কিন্তু আমার বাবা কোনো কথা শোনে না, উল্টো মীরার বাবাকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। মীরার বাবা যেতে না চাইলে কেঁদে কেঁদে মিনতি করলে তাকে অফিসের কর্মচারী দিয়ে মার খাওয়ায়, ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। মীরার বাবা এত অপমান সইতে না পেরে প্রথমবারের মতো বাড়ি এসে মেয়ের গায়ে হাত তোলে। তোর লজ্জা করে না?
মরে যেতে পারিস না তুই? অন্তত মরে গিয়ে এই কলঙ্কটা অন্তত মুছে দে। আমি পারছি না রে মা, লোকের এত অপমান, লাঞ্ছনা, এত মানুষের কটু কথা আর নিতে পারছি না। তাই বলছি তুই মরে যা আর আমাকে মুক্তি দে। সমাজের মানুষ কটু কথা, লাঞ্ছনা, অপবাদ আর নিতে না পেরে তারা এই শহর ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। না রে মা, আর এইভাবে থাকা যায় না। চল আমরা দূরে কোথাও চলে যাই। এই সমাজ আমাদের বাঁচতে দেবে না, যেখানে মানুষ আমাদের চিনবে না, কটু কথা বলবে না। চল সেখানে গিয়ে নতুন করে শুরু করব আমরা। বিবাহ জীবন শুরু করার আরও বহু আগে থেকেই মীরার বাবা মজিদ শেখ এই শহরে থাকতেন। একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। বাবা মা বলতে কেউই ছিল না মজিদ শেখের। ছোট্ট একটা গ্রাম থেকে কিশোর বয়সেই তিনি চলে আসেন এই সিলেট নামক অজানা শহরে। এসেই নিজের কর্মস্থল তৈরি করেন। তার মতোই একজন অনাথ অসহায় মেয়েকে বিয়ে করেন তিনি। নিজের সংসার জীবনটাকে সাজিয়ে নেন। প্রথম প্রথম সংসারে অভাব থাকলেও মেয়ে মীরা জন্মের পর থেকে যেন লাভের মুখ দেখতে পান মজিদ শেখ। সাধারণ একজন কর্মচারী হয়েও ভালো ইনকাম পেতেন তিনি, যেটা দিয়ে ওনার সংসার অনায়াসে চলে যেত। খুব সুন্দর একটা বড় সড়ো বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন তিনি। ধীরে ধীরে মেয়ে বড় হতে লাগলো। মেয়েকে নামি দামি কলেজে ভর্তি করলো। সৌন্দর্যের কারণে মেয়েটাকে অনেক ছেলেপুলেরাই উত্ত্যক্ত করত। ভালোবাসা থেকে বিয়ের প্রস্তাবও আসতো, কিন্তু উনি এইসব পরোয়া করেনি। একমাত্র মেয়ের মীরাকে নিয়েই ওনার যত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। কিন্তু এখন এক নিমেষেই মেয়ে তার সমস্ত আশা গুড়িয়ে দিল, সমস্ত স্বপ্ন ভেঙে দিল। এই 20 বছরের সংসারে স্ত্রী রোমানা বেগম কোনো অভিযোগ করেনি মসজিদ শেখকে, না করেছে কখনো কোনো আবদার। এই প্রথম উনি কেঁদে কুটিয়ে আবদার করেছেন তিনি যেন আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। আমার বাবা হাতে পায়ে ধরে মেয়ের জীবনটা ভিক্ষা চান। জীবনেও মাথা নিচু করে না মানুষটা। মেয়ের জন্য স্বইচ্ছায় একজন দম্ভ লোকের পা ছুঁয়েছেন, ওনার পা ধরে কাঁদছেন। এমনকি আমার কাছেও অনেক মিনতি করেছেন তিনি, কিন্তু আমরা কেউই তার কথা শুনিনি। টাকার গরম দেখিয়ে উল্টো ওনার নামে মামলা দিব বলেছিলাম। ওনাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম আমরা। মীরা তার আব্বুর উপর হয়ে যাওয়া অপমান সহ্য করতে পারেনি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। মজিদ শেখ আর রোমানা বেগম তাকে বাঁচিয়েছেন। মেয়েকে বুকে টেনে নিয়ে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েন। এটাতে কি করতে চেয়েছিল মা? তোকে ছাড়া আমরা বাঁচতাম কি করে বল? তুই এইভাবে চলে গেলে আমরা তো বেঁচে থেকেও মরে যেতাম। আর কোনোদিন এমন করবি না, অন্তত আমাদের কথাটা তো ভাববি। আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাব চট্টগ্রাম। আর পারলে তুমি তোমার চাকরিটা ছেড়ে দিও। এই ভদ্র মানুষের সমাজে ভদ্র মানুষের আড়ালে অভদ্র মানুষের অভাব নেই। এখানে থাকলে আমাদের মেয়েটাকে ওরা বাঁচতে দিবে না। নিষ্ঠুর সমাজে কেউই কারো আপন নয়। একমাত্র মেয়েকে হারিয়ে ওনারা নিঃস্ব হয়ে যাবেন। রোমানা বেগম মজিদ শেখকে বুঝিয়ে চাকরিটা ছেড়ে দিতে বলেন। নিজের বাবা মায়ের শহর চট্টগ্রামে চলে যেতে বলেন। এখানে থাকলে সমাজের মানুষ ওনার মেয়েকে বাঁচতে দিবে না। মজিদ শেখ তাই করেন। এত বছরে চেনা জানা শহর ছেড়ে মেয়ের সুখের জন্য পাড়ি জমাতে রাজি হন নতুন শহরে। মারে, তুই আবর্ষণ করিয়ে নে, নইলে তোর এই বাচ্চা কার পরিচয়ে বড় হবে। আমরাও বুঝতে পারছি তোর কষ্টটা, কিন্তু কি করবি বল? এছাড়া আর কোনো রাস্তা নেই। মীরার আব্বু আম্মু মীরাকে অনেক বুঝিয়ে এই আবাসন করাতে রাজি করান। না হলে বাবা ছাড়া এই সন্তানের জীবন আর তার জীবন দুটোই ধ্বংস হয়ে যাবে। মীরাও রাজি হয়। অন্যের পাপ সে কেন বহন করবে? কিন্তু যখন এই হসপিটালে যায় মীরা একদম ভেঙে পড়ে। বাচ্চাটাকে মেরে ফেলতে পারবে না সে। এত নিষ্ঠুর কাজ তার দ্বারা কখনোই সম্ভব না। না মা, আমি এটা করতে পারবো না। একটা জীবন কি করে নিজের হাতে শেষ করে দিই আমি? আমি এটা কিছুতেই করতে পারবো না। মীরার বাবা মা আর উপায় না পেয়ে মেয়ের কথাই মেনে নেন।
মেয়ে যখন বাচ্চাটাকে মারতে চাইছে না তো থাকুক। সেই দিন রাতেই ওনারা চট্টগ্রামে চলে আসেন। রোমানা বেগম নিজের এক দুঃসম্পর্কের বোনকে আকুতি মিনতি করে আগে থেকেই একটি বাসা ভাড়া করে রাখতে বলেন। ওনারা গিয়ে সেই বাসায় ওঠেন। সারা রাত ট্রাকের ঝাঁকুনি, মীরার পেটে তীব্র ব্যথা শুরু হয়। ছিমছাম টিনের ঘরটায় ঢুকতেই সে গগন বিদায় চিৎকার দিয়ে কান্না করতে থাকে। আ মা- আ- আর পারছি না আমি। মা, আমি আর পারছি না। মা একটু ধৈর্য ধর মা, তোমরা ধরো ওকে, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। মাটির ফ্লোর তখন রক্তে মাখামাখি। রোমানা বেগম বুঝে গেছেন মেয়ের কি হয়েছে। স্বামী আর দুঃসম্পর্কের বোনটির সাহায্যে মীরার মা মীরাকে তখনই হসপিটালে নিয়ে যান। ডক্টর চেক আপ করে বললেন, আপনারা অনেক লেট করে ফেলেছেন, বাচ্চাটা আর নেই। কি করে হলো এমন? বাচ্চাটা মারা গেছে। সেখানে গিয়ে ওনারা জানতে পারেন বাচ্চাটি আর নেই। মীরা যেন কেমন পাথর হয়ে গেছে। কথা বলার মতো কোনো শক্তি নেই তার গলায়। হঠাৎ দমকা হাওয়ার মতো একটা ঝড় এসে নিমেষেই তার জীবনটা তছনছ করে দিয়ে গেল। এভাবে কেটে গেল 4 বছর। 4 বছর পর বাস স্টপে বারবার হাতের ঘড়ি দেখছেন মীরা। আজকেও ক্লাসে লেট হয়ে যাবে মনে হচ্ছে। আশেপাশে তাকিয়ে তাহিমকে দেখতে পেয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে তার। 3টে বছর যাবৎ ছেলেটা তাকে জ্বালিয়ে মারছে, এত অপমান করে, এত কথা শোনায়, তবুও ছেলেটাকে নিজের পিছু ছাড়াতে পারে না মীরা। একেবারে চুইংগামের মতো তার সাথে আটকে আছে। বিখ্যাত পুলিশ কমিশনারের একমাত্র ভাতিজা তাহিম আবরার। বাবার আছে অগাধ টাকা পয়সা। মামা একজন বড় মাপের অ্যাডভোকেট, ভার্সিটির পপুলার বয় বলা চলে। মামা চাচার অখিতারা গুড লুকিং আর অ্যাটিটিউডের জন্য এলাকার কত শত মেয়ের প্রপোজাল পেয়েছে তার হিসেব নেই। ক্লাসের ব্যাচমেটেরাও লুকিয়ে চুরিয়ে এক ধ্যানে দেখবে কি নেই তার। এত কিছু থাকার পরেও তাহিমের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মীরা। 3 বছর আগে মীরাকে এক ঝলক দেখেই দিশেহারা তাহিম বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, নানা কৌশলে মীরাকে কনভিউ করার চেষ্টা করেছে সে। অসংখ্যবার মীরার বাড়িতে বিবাহর প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু মীরা বারবার তা রিজেক্ট করে দিয়েছে। মীরার বাবা মাও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু বলে না, মানছে মীরা তার থেকে 2 বছরের বড়, তো কি হয়েছে? বয়সের ব্যবধান কেন দেখছে? তার ভালোবাসা কেন দেখছে না? 3টে বছর যাবৎ পাগলের মতো পড়ে আছে তাহিম মীরার পিছে। দিশেহারা হয়ে পড়ছে দিন দিন, কিন্তু মীরার মনে কিছুতেই জায়গা করতে পারছে না। যেখানে তার অববয় দেখে মেয়েরা মায়ায় ডুবে যায়, সেখানে এই মেয়ে কেন তাকে বারবার রিজেক্ট করছে? ক্ষমতার জোরে মীরাকে কবেই বিয়ে করে ফেলতো তাহিম, কিন্তু সে তাকে সম্মান করে। জিদ্দি তাহিম তার চাচা মামার কাছে শুধু একটা জিনিস চেয়ে আসছে, তা হলো মীরা। যে করেই হোক তার মীরা চাই, চাই মানে চাই। তাহিম মীরার কাছে এসে সরু গলায় বলল, আমি কি আপনাকে পৌঁছে দেবো মীরা? মীরা চোখ গরম করে তাকায়, তেজি গলায় বলে, আর কি কি করলে তুমি আমাকে ডিস্টার্ব করে ছেড়ে দিবে বলতে পারো? তাহিম ভুরু কুঁচকে বলল, ছাড়বো কেন? ভালোবেসেছি কি আর ছাড়ার জন্য? মীরার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই বাড়ি মারতে। তার থেকে একটা ছোট্ট ছেলে এভাবে তাকে হেনস্থা করছে, অথচ সে কিছুই করতে পারছে না। মীরা রাগী গলায় বলল, এই ছেলে, লজ্জা করে না নিজের থেকে বয়সী বড় একটা মেয়েকে এভাবে ভালোবাসি বলতে? তাহিম বুকের ওপর হাত ভাঁজ করে দাঁড়ায়, গলার স্বর গম্ভীর করে বলে, লজ্জা করবে কেন? আমি কি মেয়ে যে লজ্জা করবে? 3 বছরে আপনি আমার থেকে বড়, এই কথাটা না হলেও 30,000 বার বলেছেন। আমি আপনার থেকে কতদিনের ছোট বা আপনি আমার থেকে কতদিনের বড় এসব চিন্তা করে আমি আপনাকে ভালোবেসিনি। আমার কাছে আপনি আবশ্যক, আপনার ঊর্ধ্বে কিছু না। মীরা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমার অতীত জেনেও তুমি? মীরাকে থামিয়ে দিয়ে বলে তাহিম, আমি আপনাকে ভালোবাসি, আপনার অতীত নিয়ে আমার কোনো যায় আসে না। কিন্তু আমার যায় আসে। আমি আর আমার জীবনে কাউকে ঢোকাতে চাই না। আমি নিজেকে নিয়ে হ্যাপি থাকতে চাই।
আমাকে আমার মতো থাকতে দাও দয়া করে। তাহিম এবার চেঁচিয়ে উঠল। দিব না। 3-3টে বছর ধরে উন্মাদের মতন পড়ে আছে আপনার পিছনে। চোখে পড়ে না? সহজভাবে বুঝাতে চাইছি, বুঝতে চাইছেন না। আমাকে খারাপ হতে বাধ্য করছেন কেন আপনি? মীরা অবাক হয়ে তাহিমের তেজ দেখে। আজ পর্যন্ত তার সাথে এভাবে গলা উঁচিয়ে কখনো কথা বলেনি তাহিম। সব সময় যথেষ্ট সম্মান করেছে। ছেলেটা কি আজ রেগে গেছে? গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজের রাগকে কমানোর চেষ্টা করে তাহিম। অল্পতেই রেগে যাওয়া তার স্বভাব হলেও মীরার সামনে যথেষ্ট শান্ত রাখত নিজেকে। কিন্তু এই মেয়ে যেন তাকে বুঝতেই চায় না। বাস এসে যাওয়ায় মীরা তাহিম এবার তাহিমের রাগ দুটোকেই অগ্রাহ্য করে সেদিকে এগিয়ে গেল। শাড়ির কুঁচিটা আগলিয়ে বাসে উঠতে গেলে তাহিম তার বাহু চেপে ধরল। মীরা রক্ত চোখে তাকালো তাহিমের দিকে, দাঁত কিড়মিড় করে বলল, আমার হাত ছাড়ো। তাহিম শীতল কণ্ঠে মীরাকে বোঝাতে চাইল। আমার কথা শুনুন। ঠাস! অমনি গালে পড়ল ঠাস করে একটা চড়। কথাটা পুরো বলার আগেই মীরা তাহিমের গালে কষিয়ে চড় বসিয়ে দিল। রুষ্ট কণ্ঠে বলল, সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? আশেপাশের মানুষগুলো তাদের দিকেই তাকিয়ে আছে। তাহিমের ফর্সা গাল লাল হয়ে গেছে। গালে হাত রেখে চারপাশ তাকিয়ে তাহিম ভীষণ অপমানিত হলো। রাগে তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেল। আজ পর্যন্ত তার গায়ে কেউ একটা ফুলের টোকা দিয়েছে কিনা সন্দেহ। মামা চাচার ভয়ে কেউ তার দিকে এগুতে সাহস পায় না। এমনকি তার মাও কখনো তাকে মারার সাহস করে ওঠেনি। সেখানে এই মেয়ের এত বড় সাহস, তাকে পাবলিক প্লেসে থাপ্পড় মারে। তাহিম এবার আর নিজের রাগ দমাতে পারল না। প্রচণ্ড আক্রোশে মীরার হাত শক্ত করে চেপে ধরল। রাগে গর্জন করে বলতে লাগলো, অনেক ছাড় দিয়েছি, আর ছাড় পাবেন না। প্রশ্রয় দিয়ে একদম মাথায় উঠিয়ে ফেলেছি, যার জন্য আমার গায়ে হাত উঠাতে দুবারও ভাবেননি। এবার জোর করে হলেও আপনাকে অর্জন করব আমি। দেখি কিভাবে ছুটতে পারেন আমার থেকে। তাহিম আবরার কি জিনিস তা হাড়ে হাড়ে টের পাবেন এবার। তাহিম মীরার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে তার মামাকে ফোন লাগায়। মীরা তাহিমের গর্জনে সিটিয়ে আছে। ছেলেটা তার বয়সের থেকে ছোট হলেও কি হবে, দেখতে পুরোই উল্টো। মীরা কিছুতেই সুঠামদেহী তাহিমের হাতে খবল দেখতে থেকে নিজের নরম হাত ছাড়াতে পারছে না। আশেপাশে মানুষের দিকে অসহায়ভাবে তাকালেও কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তাহিম আবরারকে কে না চিনে। এই ছেলের পুরো পরিবার আইনি ক্ষমতায়। এক পরিবার রাতারাতি গুম করে দিয়েও মামলা ডিসমিস করে দিতে পারবে এরা। কেস দিলে সারা জীবন জেলে পচে মরলেও কারো ক্ষমতা নেই ছাড়ানোর। তাহিম মীরাকে জোর করে গাড়িতে বসিয়ে তার মামাকে বলছে, আমি আজকেই বিয়ে করব, এক্ষুনি কোর্টে আসছি, তুমি সব কিছু ম্যানেজ করে রাখো। ওই পাশ থেকে তাহিমের মামা কি বলল মীরা শুনতে পারল না। সে তো এই ছেলের রাগী রূপ দেখে ভয়ে কাঁপছে। আশেপাশে না তাকিয়ে তাহিম হাওয়ার বেগে গাড়ি চালিয়েছে। চোখ দুটো সাংঘাতিক লাল হয়ে আছে। গালে মীরার থাপ্পড়ের ছাপ স্পষ্ট। কাজী অফিসে এসে মীরা নিজের আব্বু আম্মুকে দেখে চমকিত হয়। পুরো রুম জোরে পুলিশ, আইনজীবী সহ আরও নানান লোক ভর্তি। মীরা তার আব্বুকে দেখে ফুঁপিয়ে কেঁদে দিল। মীরার আব্বু মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, বিয়েটা করে নে মা, তুই সুখী হবি। ছেলেটা তোকে অসম্ভব ভালোবাসে। দ্বীপের মতো কখনোই তোকে ঠকাবে না। এত বছর বাদে দীপের নাম শুনে মীরার চোয়াল শক্ত হয়ে যায়। বাবা মার কথায় আর তাহিমের জেদে সে তাহিমকে বিয়ে করতে বাধ্য হয়। তাহিমকে যেন বাকরুদ্ধ। আজ থেকে মীরা তার সম্পূর্ণ তার। সময় বহবান। সময় যেমন নদীর স্রোতের মতো বইতে থাকে, মানুষও তা মেনে নিতে থাকে। মীরার আর তাহিমের বিবাহ জীবনের আজকে 3 বছর। 1 বছর আগে যমজ ফুটফুটে দুটো শিশুকন্যার জন্ম দিয়েছে মীরা। বাচ্চাগুলো তুলে হাত পা আওড়ানো বুলি, তাকে দেখে লাফিয়ে কোলে চলে আসা, এসব কিছুতেই কেমন আলাদা এক শান্তি খুঁজে পায় মীরা। মা ফিল পায় নিজের মধ্য। দিন শেষে যখন তাহিম বাড়িতে আসে, বাচ্চা দুটোকে কোলে নিয়ে আদর করে, তাদের সাথে খেলায় মেতে ওঠে। এই দৃশ্য দেখে মীরার আনন্দে চোখ ভরে ওঠে।
ভাবে জীবন কতই না সুন্দর, আর এই সুন্দর জীবনটাকে কিনা একটা জানোয়ারের জন্য শেষ করতে চাইছিল মীরা। ভাবলেও এখন হাসি পায়। নানা নানু, দাদি, দাদু, তাহিমের মামা, চাচা সবার হৃৎপিণ্ড এখন এই বাচ্চা দুটো। তাদের ছাড়া যেমন কারো দিনই কাটে না। সিলেটের একটা নামি দামি রিসোর্টের তুলে বিছানায় ঘুমিয়ে আছে তাহিম। বাচ্চা দুটো বাবার পাশে সুন্দর করে ঘুমিয়ে আছে। শাওয়ার নিয়ে এসে দৃশ্যটি চোখে দেখে চোখ জুড়িয়ে যায় মীরার। প্রতিদিন সকালেই দেখে, কিন্তু আজকের সকালটা যেন একটু ভিন্ন। বাতাসে শীত শীত গন্ধ বেরোচ্ছে। সকালে মিষ্টি রোদ তীর্যকভাবে এসে তাদের রুমে পড়েছে। মীরা বিছানার পাশে উইন্ডো খুলতেই তাহিমের মুখে একটু আলো এসে পড়ল। তাহিম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আবার উল্টো ঘুরে শুয়ে পড়ল। পরক্ষণে মীরা সামনে ভেসে উঠল তাহিমের উন্মুক্ত পিঠ, যে পিঠে ছড়িয়ে আছে তারই নখের কারিকার্য। রাতের কথা মনে পড়তেই লাজুক হাসে মীরা। তাহিমের কাছে গিয়ে তাকে আলতো স্বরে ডেকে তোলার চেষ্টা করে। তাহিম, ওঠো, শাওয়ার নিয়ে আসো, আমি বাচ্চাদের কাছে বসছি। তাহিম চোখ বুজেই মীরার হাত ধরে হ্যাঁচকা টানে মীরাকে নিজের উপর ফেলে দিল। শাড়ির আঁচল মাড়িয়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। নাক ঠেকালো মীরার ভেজা চুলে। গভীর করে টানতে লাগলো মীরার চুলের মিষ্টি সুবাস। ঘুম জড়ানো অগোছালো কণ্ঠে বলল, আমার আরও একবার আপনাকে চাই মীরা। মীরার শিরদাঁড়া বেয়ে শিহরণ বয়ে গেল, শরীর অবশ হতে লাগলো। ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে কাঁপা কণ্ঠে বলল, কি করছো? ওঠো, তোমার বাচ্চারা উঠে যাবে। মীরার বলতে দেরি, বাচ্চাদের কাঁদতে দেরি হলো না। মীরা দ্রুত উঠে শাড়ির আঁচল ঠিক করে একটা বাচ্চাকে কোলে নিল। তাহিম তার ঘুমের রেশ কাটিয়ে উঠে বসল। চোখ মুখ ঢোলে অন্য একটা বাচ্চাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করলো। হেঁটে হেঁটে রসাত্মক স্বরে বাচ্চাটাকে বলতে লাগলো, কি হয়েছে আমার মেয়ে? এভাবে কাঁদছে কেন? পাপার রোমান্সের 12টা না বাজালে চলতো না তোমাদের, তাই না? তাহিমের মুখভঙ্গি দেখে বাচ্চাটা এখন খিলখিল করে হাসছে। মীরাও মুখ চেপে মিটমিট হাসছে। অন্য মেয়েটি এতক্ষণে আবার কোলে ঘুমিয়ে পড়েছে। মীরা আলগোছে তাকে বিছানায় শুইয়ে দিয়ে তাহিমের কোল থেকে মেয়েকে কোলে নিল। নিচু স্বরে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো। সিলেটের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখছে মীরা। পরনের গাঢ় নীল শাড়িটা আঁচল বাতাসে তীব্রভাবে উড়ছে। মীরা কোলেই তার সুন্দর ফুটফুটে মেয়েটা, নীল রঙের বেবি ফোরকটায় বাচ্চাটাকে একটা জলজ্যান্ত পুতুল মনে হচ্ছে। মীরার অন্য মেয়েটাকেও একই রকম দেখতে লাগছে, যে এখন তার বাবার বুকে মাথা রেখে খুব সুন্দর করে মিশে আছে। মীরা সব সময় তার মেয়েদের জন্য মিলিয়ে জামা কাপড় সিলেক্ট করে। দুজন যেমন টুইন্স, তাদের সেম টুইন্সের মতোই সাজিয়ে রাখে। মীরার ফুটফুটে বাচ্চা দুটোর দিকে কেউ একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে বাধ্য। এত সুন্দর লাগে দুটোকে একত্রিত করলে। মীরা থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে একটা লোকের সাথে কথা বলছে তাহিম। তার পরনেও গাঢ় নীল রঙের পাঞ্জাবি। মেয়েটাকে এক হাতে বুকে আগলে ধরে অন্য হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বোঝাচ্ছে সামনের লোকটাকে। মীরা মুগ্ধ চোখে এক ধ্যানে তাহিমকে দেখছে। মীরা এত বছর পর কোনো চেনা পরিচিত মানুষের গলা শুনে মীরার অন্তর কেঁপে ওঠে। চমকে পেছনে তাকিয়ে দীপকে দেখে তার কলিজা শুকিয়ে যায়। মুখ ভর্তি গোঁফের কারণে দীপের চেহারা ঢাকা পড়ে আছে। চুলগুলোর অবস্থা তেমন ভালো নয়। পরনের কাপড় কেমন ময়লা লেপ্টে। চোখ দুটো অসম্ভব লাল। এতগুলো বছর পর দীপকে দেখেও দিব্যি চিনে ফেলেছে মীরা। দীপের সুন্দর চেহারা পাল্টে এক নেশাখোরের চেহারায় রূপ নিয়েছে। মীরা ঠোঁট কাঁপিয়ে বলল, তুই? দীপ আবেশে চোখ বুজে নেয়। কতগুলো বছর পর এই গলাটা শুনতে পেরেছে সে। কতগুলো বছর। মীরা দীপকে এড়িয়ে তাহিমের দিকে চলে যেতে নিলে দীপ তড়িৎ গতিতে মীরার সামনে এসে দাঁড়ায়। গলার স্বর নিচে নামিয়ে বলে, কেমন আছিস মীরা?
মেয়েকে চেপে ধরে কাট কাট গলায় উত্তর দিল মীরা। যেমন দেখতে পাচ্ছিস ভীষণ সুখে আছি। আমি স্মুথ হেসে ভারী গলায় বললাম, মেয়েটা কি তোর? হ্যাঁ। খুব সুন্দর দেখতে, একদম তোর মতো। মীরা পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি আবার বললাম, আমার বাচ্চাটা কি মেরে ফেলেছিস? স্তব্ধ হয়ে যায় মীরা, পা জোড়া আপনা আপনি থেমে যায়, চোখ ছলছল করে ওঠে। আবার সেই ভয়ানক অতীত। নিজেকে শক্ত করে আমার দিকে ফিরে মীরা কঠিন গলায় বলে, কোনো জানোয়ারের পাপ আমি কেন রাখবো? আমি একটু হেসে বললাম, জানোয়ার? ঠিকই তো বলেছিস, জানোয়ার। জানোয়ারই তো, আমি একেবারে নিকৃষ্ট লেভেলে জানোয়ার। আবারও অসহায় কণ্ঠে বললাম, বাচ্চাটার কি দোষ ছিল মীরা? মীরা তাচ্ছিল্যর হাসি হেসে বলল, ওহ, এত বছর পর তোর মনে হচ্ছে বাচ্চাটার কোনো দোষ ছিল না। যখন তুই নিজে অপারেশনের কথা বলেছিলি তখন মনে হয়নি বাচ্চাটার কোনো দোষ ছিল না? যখন আমার আব্বুর পা ধরেছিল তখন কোথায় ছিল তোর এত মায়া? হ্যাঁ, যখন তোর আম্মু আমাকে অপমান করে কলেজ থেকে বের করে দিয়েছিল তখন কোথায় ছিলি তুই? আমাকে সমাজের চোখে কলঙ্কিত করে তো দিব্যি মেতেছিলি তোরা। আমি মাথা নিচু করে মীরার পায়ের কাছে বসে পড়লাম। অঝরে কাঁদতে কাঁদতে মীরার কাছে ক্ষমা চাই। আকুল কণ্ঠে বললাম, আমার ভুল হয়ে গেছে মীরা, মস্ত বড় ভুল হয়ে গেছে। সেই ভুলের মাসুল আজ 5 বছর যাবৎ দিচ্ছি আমি। তুই চলে যাওয়ার 1 বছর পর আমার আর স্নেহার পণ ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওর রেশ ধরে আমাকে আর আম্মুকে কলেজ থেকে চুন কালি মেখে বের করে দেওয়া হয়। আব্বুকে জাল ব্যবসার জন্য পুলিশ গ্রেপ্তার করে। আমার আপুকেও দুলাভাই কলঙ্কিত বলে ডিভোর্স দিয়ে দেয়। আমাদের পরিবারের সব রেপুটেশন ধুলোয় মিশে গেছে মীরা। তোর আর তোর বাবা মায়ের সাথে হওয়ার অন্যায়ের ফল আমরা আজ ভোগ করছি। তুই ঠিকই বলেছিলি, সময় বদলায়, অবস্থান বদলায়। এই দেখ, নিজের অহংকারের জন্য আজ আমার কি হাল, কতটা বদলে গেছি আমি। আমাকে তুই ক্ষমা করে দে মীরা, প্লিজ ক্ষমা করে দে। কি হয়েছে মীরা? এই লোক আপনার পায়ের কাছে পড়ে কাঁদছে কেন? তাহিমকে দেখে মীরা আমার পাশ থেকে কয়েক কদম দূরে সরে যায়। অস্পষ্ট স্বরে বলে, ওই দীপ। আমার নামটা শোনা মাত্রই তাহিমের চোয়াল শক্ত হয়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে বলে, আপনি এখানে কি করছেন মীরা? আমার সাথে আসুন। আমাকে ডিঙিয়ে মীরা তাহিমের সাথে চলে যেতে নিলে আমি নিচ থেকে উঠে দাঁড়াই। স্বাভাবিক কণ্ঠে বললাম, আমি তোকে আজও ভালোবাসি মীরা। তাহিম ছুটে এসে আমার কলার চেপে ধরে, হুঙ্কার ছেড়ে বলে, আরেকবার তোর ওই পশুর মুখে আমার মীরাকে ভালোবাসি বললে আমি তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না, ভালোবাসার মানুষকে প্রোটেস্ট করতে হয়। তোর মতন এভাবে কলঙ্কিত করে মাঝ রাস্তায় ছেড়ে দিতে নয়, নিমখারাম কোথাকার। তাহিমের হুঙ্কারে তার কোলে থাকা মেয়েটা কাঁদতে শুরু করলো। মেয়ের কান্না দেখে তাহিম আমার কলার ছেড়ে দিল। আমি মীরাকে উদ্দেশ্য করে বললাম, খুব ভালো জীবনসঙ্গী পেয়েছিস মীরা, যে আমার মতো প্রতারক নয়, তোকে সব সময় আগলে রাখবে। তখন মীরা তাহিমের হাত শক্ত করে আঁকড়ে ধরে বলে, আমার জীবনের সব কিছু জুড়ে কেবল আমার স্বামী আর আমার বাচ্চারা দীপ, সেখানে তোর কোনো অস্তিত্ব নেই। আমি ওই মাসুম ভ্রূণটাকে নষ্ট করিনি, যিনি দিয়েছেন তিনি আবার উঠিয়ে নিয়েছেন। ক্ষমা করা একটা মহৎ গুণ। আমার আল্লাহ ক্ষমাশীল মানুষকে অতীব পছন্দ করেন। সেই হিসেবে আমি তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুই আমার সাথে যেটা করেছিস সেটা আমি কোনোদিনও ভুলবো না। আসছি আমি, আশা করি ভালো থাকবি। মীরা তাহিমের হাত ধরে আলতো পায়ে সামনের দিকে হেঁটে চলেছে। কোলে তাদের মেয়েরা হাত পা নাড়িয়ে খেলা করছে। আমি সেই দিকে তাকিয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। উপরে যিনি আছেন তিনি সবই দেখেন। যার যার কর্মের ফল তাকেই একদিন না একদিন ঠিকই ভোগ করতে হবে। তাই আশা করি আমার মতো আর কেউ করবেন না। তাহলে একদিন হয়তো আমার মতো প্রিয় মানুষটাকে ছেড়ে এইভাবে আপনাদের সব কিছু দেখে যেতে হবে।
তো গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রশ্ন রইল আপনার কাছে, সত্যিকারের কাউকে ভালোবেসেছেন? যদি বেসে থাকেন তবে কমেন্টে একটুখানি হলেও জানিয়ে যাবেন আপনার ভালোবাসা কতটা পূর্ণতা পেয়েছে। ধন্যবাদ। সমাপ্তি।